বিরল খনিজ সম্পর্কিত বহু বিচিত্র তথ্য আমরা গেল ৪ পর্বে তুলে ধরলাম। এ নিয়ে আমরা দেখেছি যে সারা বিশ্বের তাবড় তাবড় যে শক্তিগুলো আছে, বড় পরাশক্তি যেগুলো আছে, তারা বিরল খনিজের মালিকানা পেতে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত। কার মালিকানায় কতটুকু বিরল খনিজের মজুদ আছে, কে কত উৎপাদন করছে, সেগুলো আমরা প্রথম পর্ব বা তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য আমরা দিয়েছি। পাশাপাশি চীন যুক্তরাষ্ট্রের যে মহারণ যদি আমরা বলি, যে তাদের মধ্যে বাণিজ্যিক থেকে শুরু করে সামরিক সক্ষমতা ইত্যাদি নানা বিচারে যে প্রতিযোগিতাগুলো চলছে, সেই প্রতিযোগিতার প্রসঙ্গে যদি আসি, সেখানেও দেখব যে এই দুই দেশ আসলে তার যে বলয়গুলো আছে সেই পুরো বলয় নিয়েই আসলে এক ধরনের প্রতিযোগিতা করছে। তো এই যাবতীয়, এবং আমরা মিয়ানমার দেখলাম, অনেকগুলো জায়গা আমরা দেখলাম। আসলে আমরা যে জায়গাটাতে উপনীত হয়েছি যে মজুতের বিচারে আসলে এশিয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো এই যে বিষয়টি আসলে এশিয়া আসলে কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বা আমরা একটা পর্যায়ে এই আলোচনাও করেছি যে মহাকাশে পর্যন্ত হচ্ছে এই ধরনের তৎপরতা চলছে। সেই বিষয়গুলো আসলে কি, সেটা আমরা দেখব এই শেষ পর্বে বিরল খনিজ সম্পর্কিত। দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমরা এক ধরনের চমৎকার বলতে পারি, চমৎকার এক ধরনের বিন্যাস আমরা বিরল খনিজকে কেন্দ্র করে দেখেছি। এর আগে আমরা আন্তর্জাতিক রাজনীতি বা হচ্ছে যেই ভূরাজনৈতিক যেই দ্বন্দ্ব সংঘাতগুলো চলছে বিভিন্ন জায়গায়, নানা ধরনের ছোট ছোট সংঘাতের মধ্যে বড় পরাশক্তিগুলো আসলে কিভাবে যুক্ত, কোন স্বার্থে আসলে যুক্ত, সেটা নিয়ে আমরা এর আগে আরেকটি ধারাবাহিক করেছিলাম, সেটা হচ্ছে নয়া বিশ্ব নামে। তো সেইখানে নানা বিষয় উঠে এসেছে। সেখানকার অন্যতম আলোচনার বিষয় ছিল যে মুদ্রা রাজনীতির ইস্যু ছিল। চতুর্থ শিল্প বিপ্লবোত্তর যেই সময়ে আমরা উপনীত হয়েছে, হয়তো বাংলাদেশে বসে সেটা ঠিক অনুধাবন করা যাচ্ছে না সেভাবে, কারণ আমাদের উন্নয়নটা আসলে প্রথম বিশ্ব বা পশ্চিমা সভ্যতার সাথে আসলে সেভাবে হয়নি। এর পাশাপাশি আরও কিছু বিষয় উঠে এসেছিল যে সভ্যতা কেন্দ্রিক এক ধরনের বয়ান, বড় শক্তিগুলো যারা আসলে দ্বন্দ্বমুখর, তাদের মধ্যে এক ধরনের সভ্যতা মুখর বয়ান হাজির হয়েছে। তো সেই ছকগুলো আমরা যেমন দেখেছি, এটার পাশাপাশি যখন বিরল খনিজের মতো বিষয়টি সামনে আসে, তখন যেটি আসে সেটি হচ্ছে যে এক ধরনের সম্পদের বিলি বন্টনের হিসাব আসে। সেই সম্পদটা কি, ভবিষ্যতের জ্বালানি নামে পরিচিত এই বিরল খনিজই আসলে সেই সম্পদ, যেটা নিয়ে এক ধরনের জটিল অঙ্কের ভেতরে আসলে বড় পরাশক্তিগুলো ঢুকে পড়েছে, এবং এক ধরনের কাটছাট, এক ধরনের জোট, আবার জোটের ভেতরে আরেক ধরনের দ্বন্দ্ব, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এই যাবতীয় বিষয় দেখতে গিয়ে আমরা দেখলাম যে এশিয়ার দেশগুলোর মধ্যে আসলে এক ধরনের বিশেষ সক্ষমতা তৈরি হয়েছে এই মজুতের প্রশ্নে, এবং সেটি আসলে এই যে বিরল খনিজ, সেটাকে কেন্দ্র করে এশিয়ার দিকে এক ধরনের আগ্রহের কেন্দ্রে যেমন চলে এসেছে, তেমনি এশিয়া একইভাবে পশ্চিমা যে দেশগুলো আছে, শক্তিশালী দেশগুলো, তাদের একটা গাত্রদাহের কারণ হয়েছে। কারণ এখানে যে পরিমাণ মজুত আছে, সে পরিমাণ মজুত তাদের নেই, যেটা তারা পেলে তাদের এই শক্তিমত্তা অব্যাহত রাখা সহজ হতো। তো এই যে বিষয়টি আমরা একটু দেখব যে এশিয়ার দেশগুলোর কথা যে বলছি সেটা আসলে কতটুকু। এশিয়ার শীর্ষ ৮ দেশের যে তালিকা আমরা পেলাম বিরল খনিজের মজুতের প্রশ্নে, সেই ৮ দেশের মধ্যে ৩টি দেশ এশিয়াতে আছে, সেটা হচ্ছে চীন, ভারত এবং ভিয়েতনাম। চীনের মজুদ আমরা প্রথম পর্বে বলেছি ৪,৪০,০০,০০০ মেট্রিক টন, ভারতে হচ্ছে ৬৯ লাখ, এবং হচ্ছে ভিয়েতনামে ৩৫ লাখ মেট্রিক টন। তো এই ৩ দেশের সম্মিলিত মজুদের পরিমাণ দাঁড়ায় আসলে ৫,৪৪,০০,০০০ মেট্রিক টন। আফ্রিকার ২ দেশে আমরা বিরল খনিজের মজুদের সন্ধান পাই, যেটা শীর্ষ ৮-এর তালিকাভুক্ত নয়। সেই আফ্রিকার ২ দেশ কি কি? একটি হচ্ছে তানজানিয়া, আরেকটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তানজানিয়ার মজুদ হচ্ছে ৮,৯০,০০০ মেট্রিক টন, এবং দক্ষিণ আফ্রিকায় হচ্ছে ৭,৯০,০০০ মেট্রিক টন। এই ২ দেশের সম্মিলিত মজুদ হচ্ছে ১৬,৮০,০০০ মেট্রিক টন। রাশিয়াকে যুক্ত করে যদি আমরা ইউরোপকে চিন্তা করি, তাহলে ইউরোপের মোট মজুদের পরিমাণ দাঁড়ায় হচ্ছে ৫৩ লাখ মেট্রিক টন। এর সাথে যদি সুইডেনের মজুদ, যেটা হচ্ছে ধারণা করা হচ্ছে ১০ লাখ মেট্রিক টনের বেশি হতে পারে, আমরা যদি ১০ লাখ মেট্রিক টনও ধরে নেই, তাহলে ইউরোপের মোট মজুদের পরিমাণ হবে ৬৩ লাখ মেট্রিক টন। খেয়াল করুন, এই যে ৬৩ লাখ মেট্রিক টন, এই ৬৩ লাখ মেট্রিক টনের মধ্যে ৩৮ লাখ মেট্রিক টনই হচ্ছে কিন্তু রাশিয়ার। যেই রাশিয়াকে আবার ইউরোপের যেই পশ্চিমা সভ্যতা নামে যেই ইউরোপকে আমরা চিনি, সেই ইউরোপ, যুক্তরাষ্ট্র সমেত, সেই ইউরোপ কিন্তু রাশিয়াকে আসলে এক ধরনের ডিজোন করে, যদিও রাশিয়া ইউরোপের মানচিত্রের ভিতরে ঢুকে বসে আছে। তার সাথে এক ধরনের প্রতিযোগিতা, তাকে নিয়ে এক ধরনের অবিশ্বাস, অনাস্থা, নানা কিছু চলমান আছে। এর পাশে যদি আমরা
আমেরিকার দিকে তাকাই, উত্তর আমেরিকায় কানাডা এবং যুক্তরাষ্ট্র মিলে সেখানে মজুদ আছে হচ্ছে টোটাল 27,30,000 মেট্রিক টন, যার মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্রেই হচ্ছে 19 লাখ মেট্রিক টন। দক্ষিণ আমেরিকার দিকে তাকালে সেখানে দেখবো হ্যাঁ, সেখানে মজুদের পরিমাণটা বেশ ভালো পরিমাণে আছে। সেটা ব্রাজিলের কারণে, ব্রাজিল তালিকায় দ্বিতীয় শীর্ষ দেশ, তার মজুদের পরিমাণ 2,10,00,000 মেট্রিক টন। আর অস্ট্রেলিয়ার মজুদের পরিমাণ হচ্ছে 57 লাখ মেট্রিক টন। তো এই হচ্ছে আমাদের মোটা দাগের যে হিসাব। সেখানে যদি আমরা দেখি যে কোনো এককভাবে কোনো মহাদেশে আসলে এশিয়াকে ডিঙিয়ে যাওয়ার সুযোগ তো নেই, এশিয়া থেকে বেশ দূরবর্তী অবস্থানে বলা যায়। তো এশিয়ার যে মজুদ 5,44,00,000 মেট্রিক টন, সেইটার বিপরীতে যদি ইভেন আফ্রিকা, ইউরোপ, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া সবগুলোকে যদি যোগও করা হয়, সেইটার সম্মিলিত মজুদের পরিমাণ দাঁড়ায় হচ্ছে 3,64,00,000 মেট্রিক টনের কিছু বেশি। এটা স্বাভাবিকভাবেই হচ্ছে এশিয়া ব্যাপকভাবে এগিয়ে আছে। এবার যদি আমরা এক ধরনের জোট মহাজোটের কথা আমি বললাম, জোট মহাজোটের হিসাবে যদি যাই, পঞ্চশক্তির ব্রিক্স এবং হচ্ছে শক্তি চতুষ্টয়ের কোয়াড। তো পঞ্চশক্তি ব্রিক্সের ভেতরে কে কে আছে? পঞ্চশক্তি ব্রিক্সের ভেতরে আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এইটার মজুদ হচ্ছে মোট মজুদের এখন পর্যন্ত প্রমাণিত মোট মজুদ হচ্ছে 9,18,00,000 মেট্রিক টন, এবং সেইটার প্রায় 84% হচ্ছে এই ব্রিক্সের আওতাধীন অঞ্চলে আছে। আর সেক্ষেত্রে কোয়াডের আওতাধীন অঞ্চলে আছে হচ্ছে 16%। এখানে গ্রিনল্যান্ডকে যদি আমি কোয়াডের সাথে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে ধরে নিই তাহলে 16% আসে। আর এক্ষেত্রে খেয়াল রাখা দরকার হচ্ছে উভয় জোটে কিন্তু ভারত আছে। এখন এই যে ভারতের উপস্থিতি উভয় জোটে, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি ভারতকে যদি আগেই বলেছি, ভারতের উৎপাদনের হিসাবে যদি আমরা যাই, ভারত উৎপাদন করে হচ্ছে বছরে 2,900 মেট্রিক টন। 2,900 মেট্রিক টন উৎপাদন বিচারে আসলে খুব বেশি না। সো এইটা আসলে উৎপাদনের বিচার দিয়ে আসলে হিসাবটা করা একটু মুশকিল, কারণ ভারত রিসেন্টলি আসলে এটার উৎপাদন এবং এটা প্রক্রিয়াকরণে খুব বেশি মনোযোগী হয়েছে। সেই ক্ষেত্রে তার মজুদের দিকে আমাদের তাকাতে হবে। ভারতের মজুদ 69 লাখ মেট্রিক টন। সো এইটা এই কারণে একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়কে যদি আমরা হিসাবে নেই, যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের ভেতরে আছে হচ্ছে 15% মজুদ। ফলে সকল বিচারেই যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে বিভিন্ন দেশের মজুদকে যোগ করার পর যদি তার মোট মজুদের 15% হয়, এর বিপরীতে চীন একাই তো যথেষ্ট। চীনের মজুদের পরিমাণ হচ্ছে মোট মজুদের অর্ধেকেরও বেশি। কেউ বলছে 60% বেশি, কেউ বলছে 50% বেশি। বা মিয়ানমারের হিসাবটা যদি আমি বলি, মিয়ানমারের মজুদের ঘোষণা নেই, কিন্তু হচ্ছে মিয়ানমার 50,000 মেট্রিক টন চীনে রপ্তানি করে। আমরা এখানে একটা হিসাব যদি আমরা বলি, সেটা হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক একটি প্রতিষ্ঠান স্টিমসন সেন্টার, তাদের আওতাধীন একটা প্রতিষ্ঠান হচ্ছে সাউথ এশিয়ান ভয়েসেস। এরা হচ্ছে গত বছর অর্থাৎ 2024 সালের অক্টোবরে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে যেটা আসছে সেটা তারা বলছে যে চীনের বিশ্বের মোট বিরল খনিজের উৎপাদনের 70% নিয়ন্ত্রণ করে। প্রক্রিয়াকরণ ধাপের 85% এবং চূড়ান্ত পণ্য উৎপাদনের যে ধাপ, সেখানে 90% আসলে চীনের নিয়ন্ত্রণে। বিপরীতভাবে যদি আমরা আরেকটা ক্যালকুলেশনে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যুক্তরাষ্ট্র বিরল খনিজ সম্পর্কিত পণ্যের যেই উৎপাদন, সেইটার ক্ষেত্রে হচ্ছে 70% নির্ভরশীল হচ্ছে চীনের ওপরে। আর ইউরোপের নির্ভরতা হচ্ছে 100%। তো এইটা যখন অবস্থা, তখন হচ্ছে নিরাপত্তা থেকে শুরু করে বাণিজ্য সকল ক্ষেত্রেই আসলে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র যে একটা বিপুল সংখ্যায় ভুগবে চীনকে কেন্দ্র করে, সেটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এবং এই স্বাভাবিকতার কারণেই গ্রিনল্যান্ডকে যে ডোনাল্ড ট্রাম্প কিনে নেওয়ার কথা বলেছেন, সেইটা এখন পর্যন্ত হচ্ছে নানা ধরনের আলোচনা চলছে। এখানে একটু বলে রাখা দরকার, মেক্সিকোর কিন্তু বহু অংশ কিন্তু যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় কিনে নিয়েছে, বা রাশিয়ার ক্ষেত্রে কিনে নেওয়া আলাস্কার কথা আমরা সবাই জানি। সো এটা একেবারেই মানে অনুমানের বাইরে বা হচ্ছে একেবারে নতুন একটি ঘটনা হবে গ্রিনল্যান্ড কেনার ঘটনা, সেরকমও না। আপনারা জানেন যে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র তার প্রতিনিধি দলকে হচ্ছে গ্রিনল্যান্ডে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে তারা এই সম্পর্কিত একটা আলোচনার জন্যই আসলে গ্রিনল্যান্ড গিয়েছে। যদি গ্রিনল্যান্ডকে তারা নাও কিনে,
বা কেনার বিষয়ে যদি গ্রিনল্যান্ড সম্মত না হয় বা হচ্ছে তার যেই স্বায়ত্তশাসিত অঞ্চলটি যার অধীনে সেই ডেনমার্ক যদি রাজি না হয়, তাহলেও যুক্তরাষ্ট্র ওখানে যে ঘাঁটি গাড়ার একটা সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেটাতে সে মোটামুটি সফল হবে, এই বিষয়ে সংশয় থাকা আসলে কারণ নেই। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এশীয় যে মিত্ররা অর্থাৎ দক্ষিণ কোরিয়া বলি বা জাপান বলি, বিরল খনিজ ইস্যুতে আসলে খুব বেশি সহযোগিতা করতে পারছে না। কারণ তাদের মজুদ যেমন নেই, এ বিষয়ক মজুদ না থাকার কারণে বা এই প্রক্রিয়াকরণ ধাপের ক্ষেত্রে তারা মাঝারি পর্যায়ের পরে আর তাদের ওই দক্ষতার জায়গাটি ফ্লারিশ করেনি। তবে আরেকটি ক্রিটিক্যাল মিনারেলসের কাতারে যে অংশটি আরেকটি পড়ে সেটি হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বা জাপানের যে সক্ষমতা সেটা যুক্তরাষ্ট্র বেশ ভালোভাবেই ব্যবহার করছে, সেটা বেশ ভালো কাজে লাগছে। আপনারা সেমিকন্ডাক্টর ইস্যুতে যে বৈশ্বিক যেই মজুত বা হচ্ছে এইটার প্রযুক্তিগত যেই বিষয়গুলো কার কি সক্ষমতা, এটা একটু নেট ঘাটলে আপনারা পেয়ে যাবেন। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বিরল খনিজে আমরা যদি ফোকাস থাকি, বিরল খনিজের ইস্যুতে বলা যায় যে যুক্তরাষ্ট্র চীন থেকে একরকম যোজন যোজন দূরে, এটা বললে আসলে খুব বেশি অত্যুক্তি হবে না। এর পাশাপাশি আমরা যদি বলি যে নানা সময়ে চীন এই যে তার শক্তিমত্তা, এটা নানা সময় তারা ব্যবহারও করেছে। আমরা এর আগে চীন যুক্তরাষ্ট্র যে দ্বৈরথ, সেই প্রসঙ্গে আমরা একটা জায়গায় বলেছিলাম যে 2008-এর মহামন্দার প্রেক্ষাপটে চীন কিন্তু জাপানের সাথে একটা আঞ্চলিক দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে 2010 সালে বিরল খনিজের রপ্তানি একদমই নিষেধাজ্ঞা আরোপ করে এবং সর্বশেষ 2023 সালে তারা একটা নিষেধাজ্ঞা দেয় কিসের ওপরে? বিরল খনিজ থেকে চুম্বক তৈরির বা চৌম্বক পদার্থ তৈরির যেই প্রযুক্তি, যে কৌশলগত যেই জায়গাগুলো, সেটার তথ্য বিনিময় এবং এই বিষয়ে প্রযুক্তি বিনিময়, সেটা একদমই নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে এই যে বিষয়টি, সেটা চীন বিভিন্ন সময়ে তার ভূরাজনৈতিক যেই দ্বন্দ্ব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্লকের সাথে, সেটাতে নানা সময়ে তারা ব্যবহার করেছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই হচ্ছে ভারত এক ধরনের চীনকে নিয়ে এক ধরনের শঙ্কায় ভোগে। আপনারা জানেন ভারতের সাথে হচ্ছে চীনের এক ধরনের সীমান্ত কেন্দ্রিক দ্বন্দ্বও আছে। তো ফলে আর যুক্তরাষ্ট্রের দুর্ভাবনা তো একেবারেই যৌক্তিক। সেক্ষেত্রে আমরা মিয়ানমারের প্রসঙ্গ অর্থাৎ গেল পর্বে, চতুর্থ পর্বে আমরা যে মিয়ানমারের প্রসঙ্গ নিয়ে যেটা আলোচনা করেছি, আপনারা দেখেছেন যে মিয়ানমারে আসলে 25টির বেশি সশস্ত্র গোষ্ঠী ক্রিয়াশীল। তো মিয়ানমারে বিরল খনিজের সেভাবে আসলে মজুতের সন্ধান, সরকারি নথি বলি বা কোনো জায়গায় সেভাবে মজুতের ডিক্লারেশনটা নেই, প্রমাণিত ঘোষণা নেই। কিন্তু মিয়ানমার, আগেই বলেছি, 50,000 মেট্রিক টন বছরে রপ্তানি করে এবং গেল বছর 50,000 মেট্রিক টন তারা শুধু চীনেই রপ্তানি করেছে। তারা যা উৎপাদন করে পুরোটাই চীনে রপ্তানি করে। তো এই যে রপ্তানির যে ডেটাটি, সেটা কিন্তু এসেছে চীনের শুল্ক বিভাগের কাছ থেকে, অর্থাৎ এটা বৈধ পথে রপ্তানির হিসাব। তো মিয়ানমারে এখন একটা গৃহযুদ্ধ চলছে, স্বাভাবিকভাবেই এইটার আসলে সুফল নেওয়ার চেষ্টা করবে ক্রেতা গোষ্ঠী, সেটা চীন হোক বা যে কেউই হোক না কেন, তারা যে কোনো পণ্যের ক্ষেত্রে এই সুবিধাটা নেওয়ার চেষ্টা করবে। আপনারা জানেন ইউক্রেন ওয়ারের সময় এটা ঘটেছে। রাশিয়াতে জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল, রাশিয়া থেকে স্বল্প মূল্যে জ্বালানি তেল কেনার ক্রেতার অভাব হয়নি। বা ইরানের ওপরে যে চলমান নিষেধাজ্ঞা আছে জ্বালানি তেলে, ইরানের কাছ থেকে অনেকেই হচ্ছে স্বল্প মূল্যে জ্বালানি নেয় এবং সেটা আসলে অবৈধ পথে লেনদেনটা হয়। তো চীন মিয়ানমারের যেই হিসাবটি, সেখানে আপনারা যদি স্যাটেলাইট ইমেজের দিকে তাকান, সেখানে দেখবেন যে মিয়ানমারের কাচিন প্রদেশ, যেখানে হচ্ছে এই ধরনের খনিগুলোর অবস্থান বলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ডেটায় দেখেছি, সেটার সাথে চীনের ইউনান প্রদেশের সরাসরি সংযোগ এবং এক ধরনের সড়ক পথে এই যোগাযোগটি হয়। তো এই যে তার মানে হচ্ছে বৈধ পথের হিসাব যদি 50,000 মেট্রিক টন হয়, তাহলে মিয়ানমার আসলে ঠিক কি পরিমাণ রপ্তানি চীনে করে অবৈধ পথে? চীনের 5টি কোম্পানি, আমরা আগের পর্বেই বলেছি, চীনের 5টি কোম্পানি সরাসরি এটার সাথে যুক্ত। তারা এক ধরনের ডোমিনেট করে। কেন করে? তারা চীনে এই পরিমাণ মজুদ থাকা সত্ত্বেও কেন মিয়ানমারে যাচ্ছে? এইখানে একটি বড় প্রশ্ন চলে আসে, পরিবেশগত যে সংবেদনশীলতা, সেটার জায়গায়। আপনারা জানেন যে প্যারিস ক্লাইমেট যেই চুক্তিটি, সেই চুক্তি অনুযায়ী হচ্ছে সারা বিশ্ব বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের যেই বাস্তবতা, সেটাতে দাঁড়িয়ে হচ্ছে কার্বন নিঃসরণ কমাতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই প্রতিজ্ঞা নানা সময় নানাজন হচ্ছে ভঙ্গ করে। ডোনাল্ড ট্রাম্প এই জলবায়ু পরিবর্তন বলেই বা বৈশ্বিক উষ্ণায়ন বলেই দুটাকেই হচ্ছে তিনি গুজব হিসেবে উড়িয়ে দেন। তারপরও বাস্তবতা এটা যে টোটাল সব বিশ্বর টোটাল জ্বালানি কাঠামো আসলে হচ্ছে
টেকসই জ্বালানিতে রূপান্তর হবে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক যে আজকের যে জ্বালানি ব্যবস্থা, সেই ব্যবস্থার বদল হতে বাধ্য। তো চীনে এই যে বিরল খনিজের উৎপাদন বা বিরল খনিজে যেখানেই উৎপাদন করুক না কেন, এটা আসলে ওপেন পিট মাইনিংয়ের মধ্য দিয়ে ঘটে। এবং ওপেন পিট মাইনিংয়ের ইস্যুটা যদি আমরা একটু সংক্ষেপে বলি, সেক্ষেত্রে হচ্ছে পুরো খনি উন্মুক্ত করে এটা উত্তোলন করতে হয়। যেহেতু খনি উন্মুক্ত করে করতে হয়, সেহেতু এর আশপাশের পরিবেশ প্রতিবেশ, প্রাণী জগৎ, টোটাল বাস্তু সংস্থানের উপরে এর বিরূপ প্রভাব পড়ে। এবং এর কীরকম, যেমন পাহাড়ি অঞ্চলে যদি এ ধরনের উত্তোলন ঘটানো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে এই ধরনের বেশ কিছু ইস্যুর কারণে চীন আসলে নিজেদের দেশের কিছু খনিতে উত্তোলন বন্ধ রেখেছে। তারা কি করছে? এই ঘাটতিটা পূরণের জন্য মিয়ানমার থেকে টেনে নিয়ে যাচ্ছে, বা তার প্রভাব বলয়ে থাকা বিভিন্ন দেশ থেকে উত্তোলন করে তারা এটা প্রক্রিয়াকরণের জন্য নিয়ে যাচ্ছে। তো এইটা আমি একটু সংক্ষেপে বলে রাখলাম। এবং এই জায়গাতেই আসলে বাকি বিশ্বের ক্ষেত্রেও এইটা একটা বড় কনসার্ন। এখন যেহেতু গৃহযুদ্ধে মিয়ানমার পর্যুদস্ত, তার খনিগুলো সব নিয়ন্ত্রণ করছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, সেই সশস্ত্র গোষ্ঠীর নানা তৎপরতার সাথে যুক্ত এই খনি থেকে উত্তোলিত সম্পদের যে বিনিময় মূল্য, সেই বিনিময় মূল্য দিয়ে তারা আসলে তাদের তৎপরতাকে জিইয়ে রাখে। মিয়ানমারের খনিগুলোর মধ্যে শুধু বিরল খনিজ নয়, তাদের কিন্তু হচ্ছে নিকেল থেকে শুরু করে সোনার খনি এগুলোও আছে। সেই খনিগুলো আসলে সশস্ত্র গোষ্ঠীর ছাতার নিচে আছে। তো এই যে জায়গাটি, সেইখানে আমরা যদি বলি যে আমরা এক্ষেত্রে আরেকটি প্রসঙ্গ যদি আসে, এখানে আরেকটি বড় খেলোয়াড় হচ্ছে রাশিয়া। চীন যেমন হচ্ছে মিয়ানমারে খেলছে, ঠিক একইভাবে বা যুক্তরাষ্ট্র খেলতে পারছে না বলে জেরবার হয়ে মিয়ানমারে খেলতে চাইছে। সেই ক্ষেত্রে অং সান সুচির নোবেল বিজয়ী অং সান সুচি, তাকে হচ্ছে পুরো দমে যেই মদত দেওয়া বলি বা হচ্ছে সমর্থন দেওয়া বলি, বা অং সান সুচিকে উৎখাত করার পরে যে নতুন যে গভর্নমেন্ট এনইউজি যেটা গঠিত হলো, বিদ্রোহী যারা, তাদেরকে অকুণ্ঠ সমর্থন জানানো, এবং যুক্তরাষ্ট্র তার যে ধারা থেকে বেরিয়ে এসে একটি যেই বিদ্রোহী সরকার, তাকে পূর্ণ সমর্থন, সামরিক এবং মানবিক সহায়তা, সকল ধরনের সহায়তা যে দিয়ে যাচ্ছে, সেই সহায়তার প্রসঙ্গটি আমরা এর আগে বলেছি। রাশিয়াও ঠিক একইভাবে মিয়ানমারের সাথে যুক্ত। রাশিয়া শুরু থেকেই মিয়ানমারের জান্তা সরকারের সাথে সামরিক এবং নানা ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অর্থাৎ রাশিয়াও এখানে ভাগ বসাতে চায়। এক্ষেত্রে রাশিয়ার আরেকটি মজার খেলা, রাশিয়ার, আমরা একটু আগে বললাম রাশিয়ার মজুদের পরিমাণ 38 লাখ, এটা হচ্ছে 2024 সালের ঘোষণা। 2024 সালের আগের ঘোষণাটি কি ছিল? আগের ঘোষণাটি ছিল হচ্ছে রাশিয়ার মজুদের পরিমাণ হচ্ছে 1 কোটি মেট্রিক টন। অর্থাৎ রাশিয়া তার মজুদের পরিমাণ কমিয়ে দেখাচ্ছে। রাশিয়ার সাথে আবার ইউক্রেনের মজুদের পরিমাণটিও যুক্ত। তো ইউক্রেনের যে অঞ্চলগুলো, আমরা এর আগে বলেছি যে ইউক্রেনের যে অঞ্চলগুলোতে মজুদ রয়েছে, সেই অঞ্চলগুলো আসলে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এখন। তো এটার পাশাপাশি ভিয়েতনামের দিকে তাকালে, ভিয়েতনামের ঘোষিত মজুদ 35 লাখ মেট্রিক টন, কিন্তু ভিয়েতনামের ইউএসজিএস বলি বা হচ্ছে ভিয়েতনামের নিজস্ব যে রেয়ার আর্থ যে সংস্থা, সেই সংস্থার ডেটা যদি আমরা নিই, সেখানে দেখবো যে তার মজুদ আসলে 2 কোটি 20 লাখ বলে এক ধরনের ঘোষণা কিন্তু ছিল। খেয়াল করুন, 2 কোটি 20 লাখ যদি তার সত্যিই মজুদ থাকে, তাহলে সে কিন্তু তালিকার দ্বিতীয় শীর্ষ অবস্থানে চলে আসে। তো ওই ঘোষণাটি দেওয়ার পর কিন্তু ভিয়েতনামের যেই রেয়ার আর্থ সংস্থার শীর্ষ কর্মকর্তা, তারা চাকরি হারান এবং গ্রেপ্তার হন। তো এই জায়গায় যে লুকোছাপা আছে, বা এই লুকোছাপার পেছনে ভিয়েতনামের স্বার্থ কতটুকু জড়িত, বা ভিয়েতনামের অপারেটর হিসেবে বা তার প্রভাব যেই বলয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যে বলয়, সেই বলয়ের প্রভাব আসলে কতটুকু, সেটা আসলে ভাবনার দাবি রাখে। আরেকটি বিষয় হচ্ছে, এবার খুবই আমরা যদি তাকাই, যে যদি আমরা মিয়ানমারে তাকাই, সেখানে আমরা দেখব চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ভারত চারজনই কিন্তু খেলতে নেমেছে, এবং তাদের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব হচ্ছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর ভিতরে যে সংঘাত বলি, বা জান্তা সরকারের সাথে যেই সমঝোতা ও সংঘাতের যে সম্পর্ক, সেটার সাথে আসলে এই চার গোষ্ঠী সরাসরি যুক্ত। এবার আমরা একটা মজার জায়গায় তাকাবো, সেটা হচ্ছে মহাশূন্য। আমরা একেবারে প্রথম পর্বে বলেছিলাম যে ডিউন সিনেমার কথা। ডিউন সিনেমায় বলা হয়েছিল যে মানুষের যে এই যে মহাশূন্যে যে সে তার প্রভাব রাখলো, সেখানে যে সে অবস্থান করলো, সেখানে আসলে একটা বিশেষ উপাদানের কারণে সেটা সে পেল, সেটার নাম হচ্ছে স্পাইস। সিনেমাতে তেমনটি বলা হয়েছে। এখানেও কিন্তু সেই স্পাইসের খোঁজ চলছে। সেটা কিরকম? কৌশলগত বিনিয়োগ সম্পর্কিত ওয়েবসাইট strategicmetalinvest.com 2022 সালের 9 মার্চ তারা একটা প্রতিবেদন প্রকাশ করে।
সেখানে তারা বলে 1970 সাল থেকেই মহাশূন্যে খনিজ খোঁজার বিষয়ে এক ধরনের ধারণা চালু হয় এবং সেই ধারণা মোটামুটি প্রচার লাভ করে, কিন্তু সেই সময় এই সম্পর্কিত প্রযুক্তি অ্যাভেলেবেল ছিল না। তো প্রযুক্তিটা সেই সময় না থাকলেও এখন আছে, ফলে এখন স্বাভাবিকভাবেই সেই খোঁজটা চলছে এবং সেইখানে বলা হচ্ছে বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি থাকা অ্যাস্টেরয়েডস বা গ্রহাণু সেটার দিকে হচ্ছে মনোযোগ দিচ্ছেন বেশি। তারা বলছেন যে এই যে গ্রহাণু, এই গ্রহাণের ভিতরে অলরেডি নিকেল, কপার, সোনার মতো খনিজের দেখা মিলছে বলে এক ধরনের কথা আমরা জানি। এর পাশাপাশি তারা বলছেন এখানে বিরল খনিজের মজুদ আছে। সেইটার বিষয়ে শেষ পর্যন্ত কি পাওয়া গেল, এই সন্ধানের কারণে কি পাওয়া গেল? সন্ধানের কারণে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে হচ্ছে বৃহস্পতি ও মঙ্গল গ্রহের কাছাকাছি থাকা সাইকি 16 নামের একটি গ্রহাণু, সেইখানে বিরল খনিজ বা টোটাল যে ধরনের ক্রিটিক্যাল মিনারেলস নামে যে খনিজগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রযুক্তির দুনিয়ায়, সেখানে যে পরিমাণ খনিজ মজুদ আছে সেটার পরিমাণ হচ্ছে $700 ট্রিলিয়ন, অর্থাৎ 700 লাখ কোটি ডলার। অঙ্কটা এতই বিপুল আমরা সম্ভবত কল্পনা করতে পারছি না। দ্বিতীয় গবেষণাটি একই বছর, এটা 2022 সালে আরেকটি গবেষণাপত্র প্রকাশ করে, এটা আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সেখানকার গবেষকরা বলছেন 1986 ডিএ এই নামের আরেকটি গ্রহাণু, সেইখানে এই ধরনের খনিজ আছে $11,60,000 কোটি। অর্থাৎ এই গ্রহাণু দুটি থেকে যদি যারা এর নিয়ন্ত্রণ নিতে পারবে, সেই নিয়ন্ত্রণ যারা নেবে তারা এই পরিমাণ মূল্যমানের বিরল খনিজ বলি বা ক্রিটিক্যাল মিনারেলসের মালিকানা পেয়ে যাবে। এখানে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আজকের দুনিয়ায় অর্থাৎ 2024 সাল পর্যন্ত যেই বিরল খনিজের মার্কেট, অর্থাৎ ইটসেলফ শুধু বিরল খনিজ, এটাই উৎপাদন করে আমরা সেই আকরিকটা বিক্রি করছি, এইটার যে মার্কেট সাইজ, সেই মার্কেট সাইজটা মাত্র কিন্তু $400 বিলিয়ন। কিন্তু তার প্রভাব বলয়ে থাকা পণ্যের যে সম্ভার, সেইটার মার্কেট সাইজ কয়েক লাখ কোটি ডলারের। তো সেক্ষেত্রে এই খনিজের মার্কেট $400 বিলিয়ন মার্কেটে নিয়েই এই পরিমাণ দৌড়ঝাঁপ, আমি ধরলাম সেটা বা 1000 কোটি ডলারের মার্কেট আমি ধরে নিলাম, সেটার বিপরীতে আপনি $700 ট্রিলিয়ন বা হচ্ছে 11,60,000 কোটি ডলারের মার্কেট সাইজকে আপনি বিচার করুন। এবার আসা যাক হচ্ছে এই মহাকাশ নিয়ে আসলে কি কি ঘটছে। মহাকাশে বড় শক্তিগুলো আমরা জানি দীর্ঘদিন ধরেই মহাকাশ গবেষণায় বেশ তৎপরতা চালাচ্ছে। চাঁদে হচ্ছে গেল কয়েক বছরে হচ্ছে যুক্তরাষ্ট্র বলি, রাশিয়া বলি, চীন বলি, তারা হচ্ছে অভিযান পাঠিয়েছে, এমনকি ভারতও বসে নেই, ভারতও হচ্ছে চন্দ্রাভিযান পাঠিয়েছে। তো সেইখানে বিপুল পরিমাণ যেই খনিজ, সেটাই উদ্দেশ্য হতে পারে। ইলন মাস্কের SpaceX, তিনি এটা নিয়ে অনেক আগে থেকেই ড্রিম দেখছেন, সেটা নিয়ে তিনি এটাকে বাস্তবে রূপান্তরের চেষ্টা করছেন, এটা নিয়ে প্রযুক্তির উন্নয়ন করছেন। তো এইটা নিছক জ্ঞান পিপাসা যে দেখবো এবার জগৎটাকে, এই ধরনের জ্ঞান পিপাসা থেকে হচ্ছে বলে মনে করলে আসলে আমরা একটু বোকার স্বর্গে বাস করবো বলেই মনে হয়। কারণ ইলন মাস্কের আরেকটি প্রকল্প, যে প্রকল্পগুলো আছে সেটার অন্যতম হচ্ছে, আমি শুধু যদি টেসলার কথা বলি, টেসলা BYDর সাথে লড়াইয়ে অনেকটা পিছিয়ে যাচ্ছে। কেন পিছিয়ে যাচ্ছে? কারণ টেসলা তৈরির ক্ষেত্রে যে বিরল খনিজের প্রয়োজন পড়ছে, সেই বিরল খনিজের জন্য তার নির্ভর করতে হচ্ছে চীনের উপর। আর চীনের যে সরবরাহ, চীনের পূর্ণ নিয়ন্ত্রণ, সেটা সদ্ব্যবহার করে সে BYD বের করে, সে কিন্তু টেসলার পরে বের করেছে, কিন্তু মার্কেট অনেকখানি দখল করে ফেলেছে। আপনারা খেয়াল করবেন যে সব চন্দ্রাভিযান হয় বা মহাকাশে যেই মিশনগুলো হয়, সেই মিশনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মঙ্গলে যাচ্ছে, মাটি পরীক্ষা করছে, চাঁদে যাচ্ছে, মাটি পরীক্ষা করছে, গ্রহাণুতে যাচ্ছে, তার মাটি পরীক্ষা করছে। অর্থাৎ সেই উপাদানগুলো বিশ্লেষণ করে তারা খোঁজার চেষ্টা করছে সেখানে আসলে খনিজ আছে কিনা, থাকলে সেটা কি পরিমাণে আছে, সেটা আসলে তাদের ক্ষেত্রে ইকোনমিক্যালি বা ব্যবসায়িকভাবে তাদেরকে সাফল্য এনে দিতে পারবে কিনা। তো এক্ষেত্রে সেখানেও কিন্তু পৃথিবীতে যেমন দুটি জোটের কথা বললাম, ব্রিক্স বনাম কোয়াড বা এরকম ন্যাটো আছে, এরকম নানা জোট আছে, মহাকাশেও কিন্তু জোট গঠন হয়েছে। 2027 সালে মহাকাশে যৌথ গবেষণা স্টেশন চালু করার জন্য সম্মত হয়েছে হচ্ছে রসকসমস, এটা হচ্ছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা আর চীনের মহাকাশ প্রশাসন। তারা একটা যৌথ গবেষণা স্টেশন স্থাপনে একমত হয় 2027 সালের মধ্যে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র কি বসে আছে? যুক্তরাষ্ট্র বসে নেই। যুক্তরাষ্ট্র কি করেছে? যুক্তরাষ্ট্র হচ্ছে আর্টেমিস অ্যাকর্ড নামে
আরেকটি জোট গঠন করেছে। এই অ্যাকর্ডের মধ্যে মজার বিষয় হচ্ছে শুধু দেশ হিসাবে নয় বা দেশের সরকার হিসাবে নয়, দেশের সরকারগুলো যেমন যুক্ত হতে পারবে তেমনি বিভিন্ন কোম্পানিও এটার পার্ট হতে পারবে। সেই চুক্তিতে আসলে কি আছে? সেই চুক্তিতে আছে হচ্ছে তারা মহাকাশে বিভিন্ন জায়গাকে সেফটি জোন হিসেবে ঘোষণা করতে পারবে এবং এই অ্যাকর্ডের অধীনে ধরা যাক ৫টি অঙ্গ আছে, ৪টি সরকার, ১টি কোম্পানি বা এরকম ৫-৭টি পক্ষ আছে, তারা মিলে এই অ্যাকর্ডে যুক্ত। এই ৫-৭টি যে পক্ষ, এরা আসলে এই সেফটি জোনের মালিকানা ঘোষণা করে দিচ্ছে। তারা বলছে অধীনে থাকা পক্ষগুলোই শুধু সেই সব অঞ্চলে অন্য দেশ বা জোটকে প্রবেশে বাধা দিতে পারবে। তারাই শুধু এই অঞ্চলে খনিজের অনুসন্ধান চালাতে পারবে এবং সেই অনুসন্ধান চালিয়ে তারা কি বসে থাকবে? তারা মালিকানাও ঘোষণা করবে নিশ্চিতভাবে। তো এই যখন অবস্থা, তখন এই বিরল খনিজের লড়াইটা আসলে শুধু পৃথিবীর এই চেনা ভূমি, ভূগঠন, পাহাড় পর্বত বা সমুদ্রতল এই জায়গাতে আসলে বসে নেই। সামুদ্রিক যেই বা আমরা যদি বলি বালুকাবেলা বলি বা সমুদ্র সৈকত বলি, সেখানে আসলে বসে নেই। এই দ্বন্দ্ব আসলে হচ্ছে মহাকাশ পর্যন্ত চলে গেছে। পৃথিবীতে এই দ্বন্দ্বের কেন্দ্রে যখন এশিয়া, সেই এশিয়াতে যখন আমরা বাস করছি, তখন এটা যেমন একই সাথে হচ্ছে একটা সম্ভাবনা, অর্থাৎ পরবর্তী যেই বিশ্ব কাঠামো আসছে সেখানে হয়তো এশিয়া রাজ করতে পারে, এটা যেমন সম্ভাবনা, কিন্তু ঠিক একইভাবে এটা শঙ্কাও। কারণ মিয়ানমারের পরিস্থিতি আমাদেরকে বলছে যে যেই চতুর্শক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত, এই শক্তি মিলে সেই জায়গায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে নানাভাবে সমর্থন দিয়ে শুধু খনি থেকে খনিজ নিজের কোটায় ঢুকিয়ে নেওয়ার জন্যে যে দ্বন্দ্ব করে যাচ্ছে, যে সংঘাত করে যাচ্ছে, যেভাবে মানুষ মরছে সেখানে, বা ইউক্রেনে একটা আস্ত যুদ্ধের পেছনে যেভাবে বিরল খনিজ রয়েছে বলে মনে করা হচ্ছে, সেক্ষেত্রে এশিয়ায় যে বিপুল পরিমাণ, অর্থাৎ 5,44,00,000 মেট্রিক টনের যে মজুদ, সেইটা আসলে এশিয়ার শিরোপীড়ার কারণ হয়ে উঠতে পারে। আমরা মহাকাশে শেষ পর্যন্ত কে বিজয় পতাকা তুলবে সেটা যদি নাও জানি, এশিয়াতে চীন নেতৃত্ব দিচ্ছে এটা নিশ্চিত, ভারতে একটা বিপুল পরিমাণে মজুদ আছে এটা নিশ্চিত, এবং যুক্তরাষ্ট্র এই দুদিকেই ভাগ বসাতে চায়, বা রাশিয়ার সাথে মৈত্রী করে বা ভারতের সাথে মৈত্রী করে এক ধরনের ভাগ বসাতে চায়, সেটা আমরা জানি। এই মৈত্রীর মধ্য দিয়ে এশিয়ার মানচিত্রে কোনো বদল চলে আসে কিনা, বা এশিয়ার মানচিত্রগুলো অক্ষুণ্ণ রেখে তার ভেতরে কোনো সংঘাত চলে কিনা, সেইটা নিয়ে আসলে আমাদের ভাবতে হবে, সেটা আসলে আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে। ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্ত।